নমস্কার, রাত 8টায় আমি পিও আপনার সামনে ঠোঁট কাটা অনুষ্ঠানে। হ্যাঁ, কাটা কাটা প্রশ্নে আমি আবার হাজির। আর আজকের সবথেকে চর্চিত বিষয়গুলো নিয়ে একদম আপনার কথা, আপনার মনের কথা আমি তুলে ধরবো। নরক গুলজার নাটকটা দেখেছেন? মনে আছে সে বিখ্যাত গানটা? আরে ওইটা, কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান বৃদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না। বিরোধীরা বলছেন ভগবান মানে প্রধানমন্ত্রী, সইতে পারছেন না, তাই নতুন 50টা শব্দ ঢুকে গেল অসংসদীয় শব্দের লিস্টে। মানে বলা যাবে না সংসদে, মানে বারণ। এসব শব্দ বলা বারণ। শব্দগুলো কি? এই খবরটা হয়তো আপনি শুনেছেন, কিন্তু কোন কোন শব্দ শুনেছেন জানেন? শুনুন, রাগ করবেন না, হাসবেনও না প্লিজ। লজ্জাজনক, অপব্যবহার, বিশ্বাসঘাতকতা, দুর্নীতিগ্রস্ত, কপটতা, অযোগ্য, অপদার্থ, অসত্য, অহংকার, অপমান, গদ্দার, গিরগিটি, কালাদিন, কালোবাজারি, বেচারা, শিশুসুলভ, অপরাধী, গুন্ডা, দাঙ্গা, নৈরাজ্যবাদী, স্বৈরাচারী, শকুনি, খালিস্তানি, দালাল, দাদাগিরি, নির্যাতন, যৌন নির্যাতন, নাটক, ভণ্ডামি, চামচা, চেলা, চামচাগিরি, কুমিরের কান্না, বিনাশ পুরুষ, জয়চাঁদ, জুমলাবাজি, কোভিড স্প্রেডার, স্নুপগেট, রক্তাক্ত, ঢাক পেটানো, ববকাট, ললিপপ। রাগ করেননি তো? হাসেননি নিশ্চয়ই? শুনলেন তো শব্দগুলো। আর এরকম একটা তালিকা, এই সব শব্দ যা বিরোধীরা বেশি ব্যবহার করে থাকে সরকারকে নিশানা করতে, সেরকম তালিকা সামনে আসতেই রে রে করে উঠেছেন বিরোধীরা। লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের বলার কায়দায় টুইটারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, बैठ जाइए प्रेम से बोलिए। লোকসভায় এবং রাজ্যসভায় নতুন অসংসদীয় শব্দের তালিকায় সংঘিকে অন্তর্ভুক্ত করা হয়নি। আসলে কিভাবে ভারতকে ধ্বংস করছে বিজেপি তার বর্ণনা দিতে গিয়ে বিরোধীরা যে শব্দ ব্যবহার করত তাই নিষিদ্ধ করেছে সরকার। देश में भ्रम की स्थिति नहीं होना चाहिए। किसी शब्दों को बैन नहीं किया है और किसी सरकार भी बैन नहीं करती है। कुछ असंसदीय शब्दों को लोकतंत्र की गरिमा के अनुकूल नहीं थे, उन शब्दों को विलोपित किया है। সংসদ হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় পঞ্চায়েত এবং জনপ্রতিনিধি হয়ে সেখানে যারা যান তারা ভারতবর্ষের সর্বোচ্চ স্তরে সবথেকে বেশি মানুষকে প্রতিনিধিত্ব করেন। তো স্বাভাবিকভাবে তাদের ভাষা জ্ঞান তো থাকতে হবে এবং সেখানে কি কি শব্দ ব্যবহার করা যাবে এবং যাবে না, কারণ সংসদের গরিমা আছে, সেই গরিমা রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। ये कौन सा पार्लियामेंट्री है ना, पार्लियामेंट्री वर्ड है, कौन सा अनपार्लियामेंट्री है, इसका कोई एक्सपर्ट है इसमें? ये कोई लिंग्विस्टिक एक्सपर्ट है क्या इसमें? जब हमारा डिक्शनरी सारा दुनिया पढ़ते हैं, जिस डिक्शनरी की वर्ड पे हम स्कूल कॉलेज में परीक्षा देते हैं, वो सदन के अंदर नहीं बोल सकते क्या? এ তো জনগণের মুখের ভাষা আজ। সরকারের নীতি সমালোচনা করছে গোটা দেশের জনগণ, সেই কথার প্রতিফলন পার্লামেন্টে হওয়াই স্বাভাবিক। সেই কণ্ঠকে রুদ্ধ করার জন্য এটা এই নতুন লিস্ট বানানো হচ্ছে। বিজেপিকে আক্রমণ করতে গেলে যে কোনো সুস্থ মানুষ যে যে শব্দ ব্যবহার করে থাকেন সেই শব্দগুলোকেই তারা আপত্তিকর হিসেবে একেবারে প্রথমেই নিষিদ্ধের তালিকায় ঢুকিয়ে দিচ্ছে এবং এটা সরকার বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য এই সমস্ত অবস্থাকে বন্ধ করছে, যাতে সরকারের আসল চরিত্রটা পার্লামেন্টে তুলে ধরা না যায়। सेकेंड रिपब्लिक में नया वो संविधान बनाने की भी कोशिश करेंगे, सदन के नया रूल भी लाने की कोशिश करेंगे। বিজেপি ভীত, এখন বক্তৃতাকেও ভয় পাচ্ছে, সেই জন্য এই শব্দ সন্ত্রাস, অর্থাৎ শব্দের উপরও তারা সন্ত্রাস চাপিয়ে দিচ্ছে, শব্দ নিয়েও গণতন্ত্রের কণ্ঠরোধ করতে যাচ্ছে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের মানুষ বা নাগরিক এতটা পরাধীন হয়েছিল না। যদি আমি সরকারকে বিশ্বাসঘাতক না বলতে পারি, আমি সরকারকে করাপ্ট না বলতে পারি, আমি সরকারকে হিপোক্রাইট না বলতে পারি, হিপোক্রাইট মানে কি? ভণ্ডামি।
আমি কিচ্ছু শব্দ ব্যবহার করতে পারবো না, তারা ঠিক করে দেবে। তাহলে তো নির্বাচন করে লাভ নেই, আপনারাই সব ঠিক করুন। যেভাবে চাইনা চলছে সেভাবেই ভারতবর্ষ চালান। প্রধানমন্ত্রী নিজে বলছেন আন্দোলনজীবী, আর বলছে জঙ্গলজীবী বলা যাবে না। তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়ান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন কয়েকদিনের মধ্যে অধিবেশন শুরু হবে। এখন সংসদে বক্তৃতা করার সময় যে সাধারণ শব্দগুলো ব্যবহার করি, লজ্জিত, অপব্যবহার করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, দুর্নীতিগ্রস্ত, কপটতা, অযোগ্য, সেগুলো ব্যবহার করতে দেওয়া হবে না। আমি এইসব শব্দ বলবো, সাসপেন্ড করুন আমাকে ক্ষমতা থাকলে, আমি লড়ব গণতন্ত্রের জন্য। এখন দেখার আগামী বাদল অধিবেশন কতটা তপ্ত হয় এই শব্দগুলোকে ঘিরে। এ তো গেল আজকের অন্যতম চর্চার বিষয়। আজকের আরও একটা বড় চর্চার বিষয় কি জানেন? কয়লা পাচার মামলায় কাদের টেনে আনা হচ্ছে, কে রয়েছে রাজ্যের মন্ত্রিসভার? কয়লা মামলায় ময়লা ঘাঁটতে আরও তেড়েফুড়ে ময়দানে ইডি আর সিবিআই। আর দুর্নীতির খনি খুঁড়তেই আড়াই করার কাসুন্দি হাজার কাকের গোল। মানে দুর্নীতির লাভের গুড় কারা কারা খেয়েছেন জানেন? সিবিআই বলছে ইসিএল এর চারজন জেনারেল ম্যানেজার, একজন বর্তমান, 3 জন প্রাক্তন, আর সকলকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি মাফিয়াদের সঙ্গে পাওনা গন্ডায় রফা করেই পাচারে মদত দিতেন খোদ কর্তারা। এ তো একেবারে পাকাপাকি বন্দোবস্ত। সর্ষের মধ্যেই ভূত, কান টানলে মাথা আসে। এবার কি আরো বড় কোনো রাঘব বোয়ালদের খোঁজে রইল সিবিআই? বুধবার নিজাম প্যালেসে ডেকে ম্যারাথন জেরা, তারপরেই কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার ইসিএল এর বর্তমান জিএম সহ 7। গ্রেফতার করা হয়েছে ইসিএল এর বর্তমান জিএম এসসি মিত্রকে, প্রাক্তন 3 জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মল্লিক, তন্ময় দাসকে, জালে 1 সিকিউরিটি ম্যানেজার এবং 2 সিকিউরিটি ইন্সপেক্টর। খোদ ইসিএল এর জেনারেল ম্যানেজারই শামিল পাচারে। এই 7 জনেরই অফিসে ও বাড়িতে আগেই তল্লাশি চালানো হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি ধৃতদের বিরুদ্ধে মাফিয়া আঁতাতের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। তদন্ত করছেন এজেন্সি, তারা ধীরে ধীরে অ্যাক্টিভিটি শুরু করেছেন এবং দোষীদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে আনার চেষ্টা করছেন। আমাদের মনে হচ্ছে এতে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল ফাঁসবে এবং তারাও সামনে আসবে। তাদের দফতর, তাদের খনি, সেখানে যদি কয়লা চুরি হয়ে থাকে, তাদের অফিসাররা যদি দুর্নীতিগ্রস্ত থাকেন, তারা বুঝবে। এ তো রক্ষকই ভক্ষক। রমরমিয়ে পাচার চলেছে 4 জন জেনারেল ম্যানেজারের আমলে, অথচ কেউ আঁচও পেলেন না। এ হয় নাকি? যাই হোক, দেরিতে হলেও টনক নড়েছে। প্রদীপের নিচে অন্ধকারে আর কে কে গা ঢাকা দিয়ে রয়েছে, সেই উত্তরটাও তো জানতে চায় বাংলা। আসলে দুর্নীতিতে কারা জড়িয়ে ধরতে জাল ফেলেছে ইডি আর সিবিআই। আর ঘরে ঠাঁই নাই। কয়লা তদন্তে মলয় ঘটককে ইডির তলব নিয়ে এমনটাই বলছেন সুকান্ত মজুমদাররা। তবে তালিকায় আরও একজন যোগ হয়েছেন, বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকেও কাল দিল্লিতে হাজিরার নোটিশ ধরানো হয়েছে। রাজ্য শাসক দল বলছে বিজেপির পলিটিক্যাল এজেন্ডা এটাই তো প্রতিহিংসা। রঘুনাথপুরের কয়লা মাফিয়ার ডায়েরিতে তাদের নাম আছে, শান্তিরাম মাহাতোর নাম আছে, নাম আছে সুজয় ব্যানার্জির নাম আছে, তার নাম আছে, সুশান্ত মাহাতোর নাম আছে। এটা আমার কথা নয়, এজেন্সির কথা নয়, এজেন্সির কাজ এজেন্সি করে। গত জুন মাসে পুরুলিয়ায় দাঁড়িয়ে সুশান্ত মাহাতোদের বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী। এবার সেই বাঘমুন্ডির বিধায়ককেই তলব করল ইডি। এটা কি কাকতালীয়? তৃণমূল অবশ্য প্রতিহিংসাই দেখছে। কাল দিল্লিতে সুশান্ত মাহাতোকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কালই ডেকে পাঠানো হয়েছে মলয় ঘটককেও। এই নিয়ে 4র্থবার আইনমন্ত্রীকে তলব করল ইডি। এর আগে অবশ্য হাজিরাও দিয়েছেন মলয় ঘটক। মন্ত্রীকে তলব, রাজনীতির তরজা তো থাকবেই। এই কয়লা নিয়ে সবে সিবিআই ইডি সব জাল গুটোতে শুরু করেছে। জালে এখন অনেক বড় বড় মাছ আসবে, ছোট মাছ, বড় মাছ, সব মাছই আসবে, চিন্তা নেই। কিন্তু দেখলে মনে হচ্ছে বিজেপি তার পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করছে এজেন্সিকে অপব্যবহার করে। কয়লা কেন্দ্রের দফতরের অধীন, খনি কাদের? কেন্দ্রের। পাহারা দেয় কে? সিআইএসএফ। কেন্দ্রের। পাচার নিয়ে বলে বর্ডার কার? বিএসএফ। এজেন্সি রুলের অভিযোগে বিজেপির বিরুদ্ধে এর আগেও গলা চড়িয়েছে তৃণমূল। আজও সরব। বিজেপি বলবে, পাল্টা বলবে তৃণমূল। ইডি সিবিআই তলব ঘিরে তরজা চলবে, আরও চলবে। কিন্তু রাজনীতির দড়ি টানাটানিতে কেন প্রশ্নের মুখেই দাঁড়াতে হবে ইডি সিবিআইকে? গণতন্ত্রের পক্ষে এটা কি সুলক্ষণ?
মামলা তো আরও আছে। আমি আইজ্যাক নিউটনের কথায় আসি, যিনি মাধ্যাকর্ষণের টানের কথা বলেছিলেন, আর সেই নিউটনই দুর্নীতির টানে চলে এলেন আদালতে, কলকাতা হাইকোর্টে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, বিচারপতি সুব্রত তালুকদারের পর্যবেক্ষণে উঠে এলো নিউটনের কথা। 2014 সালে টেট পরীক্ষায় 273 জনকে 1 নম্বর করে বাড়তি দেওয়া হয়েছিল। বিচারপতির কথায় একটি আপেল গাছের নিচে বসেছিলেন নিউটন, হঠাৎ গাছ থেকে একটি আপেল মাটিতে পড়ল। ঠিক যেমন 273 জনের 1 নম্বর বেশি পাওয়ার বিষয়টি। কোথা থেকে এলো এই বাড়তি 1 নম্বর? প্রাথমিক নিয়োগে তদন্তের অগ্রগতি কত দূর? মঙ্গলবারের মধ্যে সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উপেন বিশ্বাসের রঞ্জন কোথায়? নিয়োগ দুর্নীতিতে তার ভূমিকা কি? এবং সার্বিকভাবে প্রাথমিক নিয়োগে দুর্নীতির তদন্ত, মূলত এই দুটি বিষয় তদন্ত করতে সিবিআইয়ের সিট গড়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার সেই মামলায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট চাইল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী মঙ্গলবারের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। তবে শুধু রিপোর্ট দিলেই হবে না, সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিও। এদিকে এসএসসি দুর্নীতিতেও জাল গোটানোয় জোর সিবিআইয়ের। নিয়োগে বেনিয়মের শিকড় কত গভীরে আঁচ পেতে এবার শিক্ষা দফতরের প্রধান সচিবকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তার কাছে সিবিআই জানতে চায় কিভাবে উপদেষ্টা কমিটি গঠন হয়েছিল, শিক্ষক নিয়োগ ক্ষেত্রে উপদেষ্টা কমিটির সঠিক ভূমিকা কি ছিল, রাজ্যের শিক্ষক নিয়োগ কাণ্ডে কোনো প্রভাবশালী নেতা বা নেত্রী নিজেদের কোনো প্রভাব খাটিয়েছিলেন কি? এত বড় দুর্নীতি হলো আর শিক্ষা সচিব হয়েও তিনি কিছুই জানতে পারলেন না, কেন? নাকি তিনি গোটা ব্যাপারটি জানতেন? জানা থাকলে কেন সঠিক সময়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিলেন না? নিজাম প্যালেসে 5 ঘন্টা তদন্তকারীদের চোখা প্রশ্নের মুখে পড়তে হয় মনীষ জৈনকে। এটা কি হলো বলুন তো? সেম সাইড করলেন খোদ ঘরের লোক, মানে কেন্দ্রীয় মন্ত্রী, আর সেই গোল বাঁচাতে গিয়ে হ্যান্ডবল করলেন সুকান্ত মজুমদার, আর বেড়ে খেলতে গিয়ে ফাউল করে রেড কার্ড দেখলেন দিলীপ ঘোষ। একটু খোলসা করে বলি, শহরে এসে পঞ্চায়েত দুর্নীতি নিয়ে বাংলাকে ক্লিন চিট দিয়ে গেলেন খোদ পঞ্চায়েত প্রতিমন্ত্রী কেন্দ্রের। এরপর কি আর রাজ্য নেতাদের অভিযোগের সারবত্তা থাকে? नहीं, अभी मेरे पास तो कोई प्राप्त नहीं हुआ। अगर आपकी जानकारी में कोई स्पेशल केस होगा तो आप मुझे बताएंगे, तो मैं उसकी जरूर इंक्वायरी करूँगा। দলের লোক, আর তিনি কিনা উল্টো গাইলেন। এরপর কি আর মুখ থাকে? আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, যিনি ক্যাবিনেট মিনিস্টার, তার কাছে আছে, উনি জানেন না, সেই জন্য হতে পারে। এমওএস তো চেনে জানতে পারেন না। সুকান্ত বাবু একটা যুক্তি দিলেন, এবার শুনুন কি বলছেন দিলীপ ঘোষ। কেন্দ্রের যারা অফিসাররা এসেছিলেন তারাও হোটেলে থেকেছেন, ভিডিও দেওয়া পার্টিতে মইমস্তি করেছেন, দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, তার উপরেই সমস্ত সার্টিফিকেট আসছে। তৃণমূলের তো পোয়া 12, বিপক্ষের জালে বল জড়ালেন কুণাল ঘোষ। বাসে পকেট মার ধরা পড়লে হয় না যে তারা নিজেদের বাঁচাতে চারপাশের দিকে তাকিয়ে পকেট মার পকেট মার পকেট মার পকেট মার করে ছেঁচায়। এই রাজ্য বিজেপির অধিকাংশ নেতা সেই অবস্থা। 100 দিনের কাজের টাকা আটকানো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। তারই মধ্যে যদি কেন্দ্রীয় মন্ত্রী এসে ক্লিন চিট দিয়ে যান, তাহলে তো বঙ্গের নেতাদের মুখ লুকোতে হয়। একই দলের মাথা ঢাকতে পা বেরিয়ে পড়ার অবস্থা, আর মুখ লুকোতে গিয়ে সুকান্ত দিলীপরা যা করলেন তাকে কি বলবেন? চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালুক বস, আর রুমালের মা, সবে মিলে চশমা। এক কথায় হজবরল। আর এরা কি করছেন? আরও কাছাকাছি, ফের হাতে হাত। রিহার্সাল, রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের মঞ্চ। আবার কি শুরু হলো বাম কংগ্রেসের হাত ধরাধরির পালা? জোটে আব্বাস সিদ্দিকের আইএসএফও থাকবে নাকি? সবুর করুন, সবে তো সলতে পাকানো শুরু। বামেদের বলবো আপনারা ডাকুন, আমি তো যাবই। যারা সমমনোভাবাপন্ন রাজনৈতিক দল আছে তারা ডাকলে আমি অধীর চৌধুরী কথা দিচ্ছি, এই আন্দোলনে আমি অবশ্যই সামিল হব। আমি স্বাগত জানাচ্ছি অধীরবাবু যে কথা বলেছেন। আমাদের শিক্ষক সংগঠনগুলো, আমাদের যুব ছাত্র সংগঠন, আমাদের চাকরি প্রার্থীরা এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী, আমরা এই সমস্তদেরকে একসঙ্গে যৌথ আন্দোলন করার জন্য আহ্বান জানাচ্ছি। এক ডাকি সাড়া, মানে
সাধিলেই খাইব। মন তৈরি ছিল, কিন্তু মনের কথা কি সবসময় বলা যায়? বামেরা সেটা পারে? মনে নেই ভোটে বিপর্যয়ের পর কি বলেছিলেন সিপিএম এর সাধারণ সম্পাদক? মোর্চা ছিল অ্যাসেম্বলি ইলেকশনের জন্য, ও ইলেকশনে শেষ তো মোর্চা শেষ। তারপর সেলিমরা কংগ্রেসের সঙ্গে জোটের কথা বললে জাত খোয়ানোর ভয় থাকে, তাই রেখে ঢেকে অরাজনৈতিক আন্দোলনের মঞ্চটাকেই জোট গড়ার রিহার্সালের জন্য বেছে নেওয়া। কোনো পার্টিকে ছাড়াই তো ওরা আন্দোলনে এতদূর এগোলেন, সেখানে পার্টিবাজি না ঢোকালে চলছিল না। সত্যি সত্যি আন্দোলনে থাকতে চাইলে তো একদিনের টানা ধর্নায় বসে যেতে পারতেন অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমরা। বামেদের বলবো আপনারা ডাকুন, আমি তো যাবই। আমি স্বাগত জানাচ্ছি অধীরবাবু যে কথা বলেছেন। আব্বাস সিদ্দিকীকে দূরে না রাখার কথা উড়িয়ে দেননি সেলিম। বিধানসভা ভোটের পর সিপিএম কেন্দ্রীয় কমিটি বলেছিল বিজেপি আর তৃণমূলকে এক করে দেখা বা বিজেমূল স্লোগান ভুল ছিল। ধুর, বেঙ্গল লাইন দিল্লির কথা শুনে চলবে? কোনোদিন ভোটে জিতেছেন দিল্লি সিপিএম এর মাথারা? ওসব আদর্শের কথা নিয়ে চললে কি আর ভোটের বাক্স ভরে? মোহাম্মদ সেলিমরা কি বলেন? পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, এই রবীন্দ্রসঙ্গীতই কি এখন মোহাম্মদ সেলিমের সিপিএম আর অধীর চৌধুরীর কংগ্রেসের থিম সং? আসুন পুরনো সে দিনের কথা একবার দেখে নিই আমরা সবাই। কি যুদ্ধ, কি যুদ্ধ! 2016 ভোটে কংগ্রেসের হাত ধরা হবে কিনা তা নিয়ে সিপিএম এর ঘরে তুমুল যুদ্ধ। পার্ক সার্কাসে সভা করতে এলেন রাহুল গান্ধী। শটান সেখানে হাজির হয়ে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য বুঝিয়ে দিলেন দিল্লি যা খুশি বলুক, রাজ্যের অনেক নেতা যতই আপত্তি করুন, ভোটে সিপিএম প্লাস কংগ্রেস। ভোটের ফল বেরোলে অঙ্কটঙ্ক কষে সিপিএম বলল তাঁদের ভোট কংগ্রেসে গেল, কংগ্রেসের ভোটাররা তাঁদের দিকে আসেননি। জোট বিরোধীরা মহা খুশি। 2019 লোকসভায় আলাদা আলাদা লড়াই। 2021 বিধানসভা ভোটের আগে আবার নয়া অঙ্ক। কংগ্রেস তো এলোই, সঙ্গে আব্বাস সিদ্দিকীর আইএসএফ। 2021 নির্বাচনে এই বাংলায় আরেকটা পরিবর্তন হতে চলেছে, কোনো সন্দেহ নাই। পশ্চিম বাংলায় বদলাবে, ভুল পাল্টে যাবে। হাত ধরুন বা হাত ছাড়ুন, বিধানসভা ভোটে তো দু দলই, বাম কংগ্রেস 0, আইএসএফ 1। এখানে দিদির লুট আর দিল্লিতে মোদির লুট। মমতা আর মোদি, দিদি আর মোদির রাজনৈতিক ডিএনএ এক। বিজেপি মূলক কালো হাতটাকে আমাদেরও ভেঙে দেশ থেকে নিখোঁজ করে দিতে হবে। ভোটের ফল দেখে সিপিএম কেন্দ্রীয় কমিটি বলেছিল গোড়ায় গলদ হয়েছে। কলকাতা পুর ভোটের রেজাল্ট আউটের ফলের পর জেলা সিপিএম এর সম্পাদক বলেছিলেন একা লড়াই ফল ভালো হয়েছে। তিনি তো সেলিম বিরোধী শিবিরের। সেলিম কিন্তু অনড়। যে রাস্তায় মুখ পুড়েছে সম্ভবত সেই রাস্তাতেই আবার হাঁটতে তৈরি হচ্ছে রাজ্য সিপিএম। সুবিধা একটাই, শূন্যের নিচে আসন পাওয়া অসম্ভব। এই যেন লঙ্কা দেশের রূপকথা, গো গোতাবায়া গো। আওয়াজটা তুলেছিলেন মাত্র 6 জন। ঠিক শুনছেন, মাত্র 6 জন। গত মার্চ মাসে সেদিন অনেকে হেসেছিলেন, ব্যঙ্গ বিদ্রুপ আরো কত কি। অরাজকতার বিরুদ্ধে সেদিন বুক ঠুকে দাঁড়িয়েছিলেন এই 6 জন আইটি প্রফেশনাল। তারপর তো ইতিহাস। সেদিনের ছোট্ট স্ফুলিঙ্গ আজকে শ্রীলঙ্কায় দাবানল। দশে মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। 10 জন নয়, মাত্র 6 জন মিলেই নাড়িয়ে দিলেন একটা দেশের সর্বোচ্চ প্রশাসনের ভিত, বদলে দিলেন একটা রাষ্ট্রের ভবিষ্যৎ। ব্যাপক বিদ্যুৎ ছাঁটাইয়ের প্রতিবাদ। 1 মার্চ পথে নামেন কহুবালা শহরের 6 তথ্য প্রযুক্তি কর্মী। তাদের মধ্যে অন্যতম 28 বছরের বুদ্ধিপ্রবোধ করুণারত্নে এবং বিমুক্তি দুষ্যন্ত। মোমবাতি হাতে পোস্টার নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন তাঁরা। মস্করা বিদ্রুপ জোটে। ফেসবুকে দেশবাসীকে আন্দোলনের আহ্বান জানান করুণারত্নে। ভেবেছিলেন বড়জোর 50 জন সাড়া দেবেন, কিন্তু অবাক কাণ্ড, আন্দোলনে যোগ দেন 400-র বেশি মানুষ। 2 সপ্তাহ যেতে না যেতেই বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। আন্দোলনে সামিল অসংখ্য মানুষ। কলম্বোয় শুরু হয় শান্তিপূর্ণ আন্দোলন। বাড়তে থাকে আন্দোলনকারীর সংখ্যা। 400 থেকে হাজার পৌঁছয় লাখে। কলম্বোর অন্যতম টুরিস্ট স্পট গলে ফেস গ্রিনে প্রায় 5.5 লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে বসে পড়েন আন্দোলনকারীরা। আন্দোলনে যোগ দেন বিশিষ্টরাও। সামিল হন জয়সুরিয়া, সাঙ্গাকারা, রানাতুঙ্গার মতো প্রাক্তন ক্রিকেটাররা। চাপ বাড়ে রাজাপাকসে সরকারের ওপর। দফায় দফায় জারি হয় জরুরি অবস্থা।
পুলিশের সঙ্গে সংঘর্ষ, মৃত্যু হয় কয়েকজন বিক্ষোভকারীর। পাল্টা রাজাপক্ষের পৈতৃক বাড়িতে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। ইস্তফা দেন মহিন্দা রাজাপক্ষে, নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। 1 মার্চ শুরু হওয়া 6 আইটি কর্মীর আন্দোলন 4 মাসেই আগ্নেয়গিরি। জনরোষের আঁচে দেশে দেশে পালিয়ে বেড়াচ্ছেন গোতাবায়া রাজাপক্ষে। এবার একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এবার ভারতেও মাঙ্কি পক্স, ঠিক শুনছেন, বিপদ একেবারে আমাদের ঘাড়ে। প্রথম আক্রান্তের খোঁজ মিলেছে কেরলে। দুবাই থেকে ভারতে ফিরতেই বিপত্তি। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গত 12ই জুলাই ওই ব্যক্তি দুবাই থেকে ভারতে ফিরেছিলেন। ত্রিভান্দ্রম বিমানবন্দরে নামার পর তার অবস্থা দেখে সন্দেহ হয়, চিকিৎসার জন্য পাঠানো হয়। সঙ্গে সঙ্গে নমুনা পরীক্ষা করা হয় এবং সত্যি হলো আশঙ্কা। আপনাদের মনে করিয়ে দেব, করোনাও প্রথম এদেশে কেরলেই শুরু হয়েছিল। এবার মাঙ্কি পক্সের সন্ধানও প্রথম এদেশে কেরলেই পাওয়া গেল। ফাইনালি বিয়ে করলেন সুস্মিতা সেন। সুস্মিতা কি বিয়ে করবেন? কাকে করবেন? তার একাধিক বয়ফ্রেন্ডের নাম সামনে এসেছিল, কিন্তু এবার সুস্মিতা বিয়ে করলেন ললিত মোদীকে। বঙ্গতনয়া বিয়ে করলেন এবং সদ্যই তার মিস ওয়ার্ল্ড হওয়ার 28 বছর পূর্ণ হলো। তারপরেই তিনি বিয়ে সারলেন। এর আগেই 2 দত্তক কন্যাকে বড় করছিলেন সুস্মিতা সেন। এবার তিনি সংসারী হলেন। সুস্মিতা বিয়ে করলেন ললিত মোদীকে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। বাংলার জন্য এটা সত্যি বড় খবর। বাংলার মেয়ে, তিনি মিস ওয়ার্ল্ড হয়ে বাংলাকে যতটা গর্বিত করেছিলেন, আজ সংসার করেও বাংলার প্রতিটা সংসারে হইচই ফেলে দিলেন সুস্মিতা। বিয়ে করলেন ললিত মোদীকে। বেশ কয়েকটা ছবি টুইট করেছেন ললিত নিজেই। হাতে সময় আর একদম নেই, তাই প্রশ্ন করার আর কোনো জায়গা নেই, কিন্তু আবার একগুচ্ছ প্রশ্ন নিয়ে আপনার মনের কথা নিয়ে ফিরবো আগামীকাল রাত 8টায়। সঙ্গে থাকুন TV9 বাংলা।